হ্যালো গাইস, কি অবস্থা সবার? মহাকাশ বা স্পেসশিপ নিয়ে তো আপনারা অনেক গল্পই শুনেছেন, তাই না? তবে আজ আমি আপনাদের এমন একটা গল্প শোনাবো যেখানে মহাকাশে থাকা নভোচারীরা মৃত মানুষের স্পর্শেই প্রেগনেন্ট হয়ে যায়, অথচ পুরো বিশ্ব জানে যে মহাকাশযানে তারা একাই ছিল। যদি তারা একাই থাকবে তাহলে তারা কিভাবে প্রেগনেন্ট হলো, আর মরা মানুষ কিভাবে জীবিত হয়ে আবার অন্যদেরকে প্রেগনেন্টও করতে পারে। আজকে আমরা এমনই কিছু অবাস্তব বিষয়ের উদ্ঘাটন করব। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি এক্সট্যান্ট মুভির গল্প। গল্পের শুরুতেই আমরা মলি উডস নামের এক নভোচারীকে দেখতে পাই। সম্প্রতি সে পুরো একা স্পেস স্টেশনে 13 মাসের এক বিশাল মিশন শেষ করে পৃথিবীতে ফিরে এসেছে। এতদিন ধরে মহাকাশে থাকার কারণে পৃথিবীতে আসার পর তার এই আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে অনেক সমস্যা হচ্ছে। বমি থেকে শুরু করে শারীরিক অনেক অসুস্থতায় সে ভুগছে। ছোট ছেলে ইথান ও তার মায়ের শরীরের এই অবস্থা দেখে অনেক টেনশন করছে, কিন্তু তখন তার স্বামী তার ছেলেকে আশ্বস্ত করে যে চিন্তা করো না বাবা, মা অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো জন তার স্ত্রী পৃথিবীতে সাকসেসফুলি ফিরে আসার কারণে তার বাড়িতে একটা পার্টি অর্গানাইজ করেছে। সেখানে তাদের সব বন্ধু বান্ধবরাই অ্যাটেন্ড করেছে। এরপর পার্টি শেষ করে রাতের বেলায় যখন মলি বাইরে ময়লা ফেলতে যায়, তখন সে ওখানে একটা ছায়ার মতো দেখতে পায়। কিন্তু সে যখন এক মুহূর্তের মধ্যে তার অন্যদিকে তাকায়, তখন সেই ছায়াটা আবারও ওখান থেকে গায়েব হয়ে যায়। এদিকে জন তখন চেষ্টা করছে তার ছেলে ইথানকে ঘুম পাড়াতে, কিন্তু ইথান তখন বলে যে না বাবা, আমার একটা ফ্লিপ দরকার। এরপরে জন ইথানের পিঠের পেছন থেকে একটা ব্যাটারি খুলে নতুন একটা লাগিয়ে দেয়। আর এখান থেকে বোঝা যায় যে ইথান হলো এআই দিয়ে তৈরি একটা হিউম্যান রোবট, যা জন নিজেই নিজের হাতে তৈরি করেছে। এর পরের দিন মলি চেক আপের জন্য তার বন্ধু স্যামের সঙ্গে দেখা করতে আন্তর্জাতিক মহাকাশ অনুসন্ধান সংস্থা বা ISEA-তে যায়। শ্যাম তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে এমন একটা কথা বলে যা শুনে তো মল পুরো চমকে যায়। সে মলিকে বলে তুমি তো প্রেগনেন্ট। মলি তখন বলে যে এটা কিভাবে সম্ভব, আমি তো সবে মাত্র বাড়ি ফিরেছি। এর আগে 13 মাস ধরে তো মহাকাশেই ছিলাম। আর তার উপর সব থেকে বড় বিষয় হলো আমার তো কখনো বাচ্চা কাচ্চা হওয়ার কথা না, আমি তো কখনোই মা হতে পারবো না। তখন শ্যাম তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি স্পেসশিপে একাই ছিলে? এরপরে গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা তখন মলির মহাকাশে কাটানোর সময়ের দৃশ্য দেখতে পাই। সে মহাকাশে বসে কিছু প্ল্যান নিয়ে কাজ করছিল। ঠিক তখনই তার স্বামীর কাছ থেকে একটা ভিডিও মেসেজ আসে। তাই সে কাজ বন্ধ করে দিয়ে আগে তাদের মেসেজটা দেখতে যায়। তখন হঠাৎ করে ইন্টারনেটের জন্য এই ভিডিও মেসেজটা বারবার কেটে যাচ্ছিল। তাই সে তার এআই অ্যাসিস্ট্যান্টকে এই ব্যাপারটা সলভ করতে বলে। ওই এআই তখন মালিককে উত্তর দেয় যে সোলার ফ্লোয়ারের কারণে এরকমটা হচ্ছে। মলি তখন তাকে আবারও যোগাযোগ পুনরায় চালু করার নির্দেশ দেয়, কিন্তু ঠিক তখনই সেখানকার সমস্ত বিদ্যুৎই চলে যায়। মলি বুঝতে পারে যে কোনো একটা সমস্যা হয়েছে, তাই সে ওখানকার সব কেবল ঠিক আছে কিনা সেটা চেক করতে চায়। সেই কেবল রুমে থাকাকালীন সে হুট করেই তার মৃত প্রেমিক মার্ককে একটি পোর্টালের মধ্যে দেখতে পায়। সে ওখান থেকেই বলছে, আমাকে প্লিজ সাহায্য করো। মানে ওই পোর্টালের কাচের গায়ে সে হেল্প মি লিখে রেখেছে। এরপরেই গল্প বর্তমানে ফিরে আসে। মলি শ্যামকে বলে যে তুমি প্লিজ এই কথাটা কাউকে বলো না, আগে আমাকে সবকিছু ঠিক করে বুঝতে দাও। আমি চাই না এটা নিয়ে নতুন কোনো সমস্যার সৃষ্টি হোক। এরপরে মলির বস অ্যালেন স্পার্কস তাকে স্পেসে ঘটে যাওয়া একটা কাহিনী নিয়ে জিজ্ঞাসাবাদ করে, কারণ ওখানে প্রায় কয়েক ঘন্টার ভিডিও ফাইলের কোনো ফুটেজ নেই। ওই সময় মলি তখন কি করছিল সেটাই তার বস জানতে চায়। তখন মলি তাকে এর কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারে না। তখন মলি তাকে আবারও বলে যে আসলে স্যার, আমি কপি করতে গিয়ে ভুলবশত এটা ডিলিট করে ফেলেছিলাম। এদিকে জন তো ইয়াসুমোতো কর্পোরেশন নামের একটি শীর্ষ স্থানীয় কোম্পানির সামনে তার নতুন তৈরি করা হিউম্যান রোবটটা নিয়ে একটা প্রেজেন্টেশন দিচ্ছিল। জন তখন বলে যে বর্তমান প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে। আগের তৈরি ম্যানুয়ালি রোবট থেকে এই এআই দিয়ে তৈরি সুপার হিউম্যান রোবটগুলো অনেক বেশি কার্যকরী। এরপর সে সবার সঙ্গে ইথানের পরিচয় করিয়ে দেয়, কারণ সে তাকে পুরোপুরি মানুষের বাচ্চার মতো বড় করে তুলেছে। অর্থাৎ তার মধ্যে মানুষের মতোই ইমোশন গ্রো করেছে।
তাই জন তার এই প্রজেক্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোম্পানির কাছ থেকে অনুমোদন এবং ফান্ডিং চায়। তখন ওই বোর্ড সদস্যদের মধ্যে একজন তাকে জিজ্ঞাসা করে যে তোমার এই রোবট যদি মানুষের কোনো ক্ষতি করে ফেলে তখন কি করবে। এটা শুনে তো জন একটু বিরক্ত হয়ে যায়। সে বলে যে আমি তাকে পুরো সন্তানের মতো লালন পালন করি, আর কোনো বাবাই কখনো চাইবে না যে তার সন্তানের কোনো ক্ষতি হোক। কিন্তু জনের এই উত্তর ওই বোর্ড মেম্বারের খুব একটা পছন্দ হয় না, তাই তারা জনকে এই প্রজেক্টের জন্য কোনো টাকাও দিতে চায় না। এরপরে দৃশ্য পরিবর্তন হলে অ্যালেন চলে যায় ওই কর্পোরেশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে। তখন অ্যালেন মলির করা এরকম ইম্যাচিওর বিহেভিয়ারের উপর যে সে সন্দেহ করছে সেটা তাকে বলে, কারণ মলি একজন ট্রেইন নভোচারী, সে কখনো এরকম ভুল করতে পারে না। এটা শোনার পর কর্পোরেশনের মালিক হিডাকি তাকে মলির উপর নজর রাখতে বলে। অ্যালেন তখন সিডাকিকে জনের তৈরি ওই প্রজেক্টের ফান্ডিংয়ের ব্যাপারে কথা বলে। তখন সিডাকি জনের সঙ্গে ব্যক্তিগতভাবেই কথা বলবে বলে তাকে ডেকে পাঠায়, আর তার বোর্ড আগে যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা ডিনাই করে। সে জনকে তার প্রজেক্টের জন্য ফান্ডিং দিতে রাজি হয়ে যায়। এরপরে ওই দিন বিকালবেলায় আমরা মলিকে তার ছেলে ইথানের সঙ্গে একটা পার্কে অনেক ভালো সময় কাটাতে দেখি। তখন একটা ছেলে এসে তাকে একটা বেলুন দিয়ে যায় যেখানে লেখা ছিল আই নো হোয়াট হ্যাপেন টু ইউ। এটা দেখে তো মলি ওই বেলুনটা যে পাঠিয়েছে তাকে তখনই খুঁজতে শুরু করে, কিন্তু ইথান তার সঙ্গে কোনোভাবেই যেতে চায় না। তাও মলি তাকে অনেক জোর করে, তাই ইথান তো রাগ করে সেখান থেকে জঙ্গলের দিকেই চলে আসে। মলিও তখন তার পিছু পিছু আসে আর তাকে জঙ্গলের ভেতর একটা মৃত কবুতরের উপর দাঁড়িয়ে থাকতে দেখে। ওই দিন রাতে বাড়ি ফিরে এসে মলি তার হাজবেন্ড জনের সঙ্গে ইথানের ব্যাপারে কথা বলে। সে বলে যে তুমি জানো ইথান আজ কি করেছে? আমার মনে হয় সে অনেক বদলে গিয়েছে। তখন জন তাকে বলে যে আরে ছেলে তো বড় হচ্ছে, আর আস্তে আস্তে তার মধ্যে তো পরিবর্তন আসবে, এটাই তো স্বাভাবিক। জন সব সময় এমনভাবে কথা বলে যেন ইথান তার আসলেই বায়োলজিক্যাল ছেলে। যাই হোক, এদিকে মলি যখন একা একা তার রুমে থাকে তখনই তার ওই স্পেসশিপের ঘটনাটা মনে পড়ে যায়, আর গল্প আবারও চলে যায় ফ্রান্স ব্যাকে। যখন মার্ক তার কাছে হেল্প চাচ্ছিল তখন মলি দরজাটা খুলে দেয়, আর মার্কও দিব্যি ওই পোর্টাল থেকে হেঁটে তার সামনে এসে দাঁড়ায়। কিন্তু মলি তো তখন গ্র্যাভিটির জন্য ওখানে ভেসেছিল। মার্ক তখন তার কাছে এসে মলিকে আলতো করে টাচ করে, আর সেটা অনুভব করতে পেরে তো মলির চোখ দিয়ে পানি বের হয়ে যায়, আর তখন সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফেরে সে সঙ্গে সঙ্গে সিসিটিভির ফুটেজ চেক করতে এগিয়ে যায়, কিন্তু সে ওই ফুটেজে শুধুমাত্র তার নিজের মুভমেন্টটাকেই দেখতে পায়। ওখানে সে মার্কের কোনো চিহ্ন পর্যন্ত দেখতে পায় না। এরকম দৃশ্য দেখে তো সে পুরো পাগলের মতো হয়ে যায়, তাই তখনই সে সমস্ত সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেয়। এরপরে গল্প আবারও বর্তমানে ফিরে আসে। রাতের বেলায় মলি যখন বাইরে ময়লা ফেলতে আসে তখন সে আবারও সেই অদৃশ্য ছায়ার মতো মানুষটাকে দেখতে পায়, আর এইবার তো সে তাকে চিনতে পেরে যায়। কিন্তু এই হারমন ক্রোগারকে সে এখানে দেখে পুরোপুরি হতবাক হয়ে যায়। হারমন তার সহযোগী একজন নভোচারী ছিল। সে খুব ভালো করেই জানতো যে মলির এই মিশনে কি হয়েছিল। তো যখন তারা দুজন এই বিষয়ে কথা বলতে যাবে ঠিক তখনই জন মলিকে ডাক দেয়। তখন হারমন বলে সমস্যা নাই, তুমি যাও, আমি আবারও আসব। পরের দিন সকালেই মলি ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করতে নিচে চলে আসে, কিন্তু নিচে আসার পর দেখতে পাই যে জন আগে থেকেই উঠে তার জন্য কফি এমনকি ব্রেকফাস্টও রেডি করে ফেলেছে। তখন তারা তাদের পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করে। আসলে জন তার জন্য একটা বেশ রোমান্টিক লাঞ্চের আয়োজন করেছে। এই ব্যাপারটা নিয়েই তারা দুইজন সেখানে কথা বলে। এরপরেই জন চলে আসে তার নতুন কর্মস্থলে আসার পর জন তো এত ভালো এনভায়রনমেন্ট দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। আসলে জন সব সময় এরকম একটা জায়গায় কাজ করতে চেয়েছিল, আজ যেন তার স্বপ্ন সত্যি হয়ে গেল। এদিকে বাসায় বসে তো মলি ইথানের সঙ্গে খেলছিল। তখন সে হঠাৎ করে একটা শব্দ শুনতে পায়, তাই চেক করার জন্য নিচে কিচেনে চলে আসে। কিন্তু কিচেনে আসার পর সে মার্ককে ওখানে দেখতে পেয়ে পুরোপুরি শকড হয়ে যায়। আবার তার তলপেটেও তখন প্রচন্ড পরিমাণে ব্যথা শুরু হয়ে যায়, আর এই ব্যথার কারণে সে তখন অজ্ঞান হয়ে ওখানেই পড়ে যায়। ইথান তার মায়ের পড়ে যাওয়ার শব্দ শুনতে পায় এবং তখনই সে দৌড়ে নিচে চলে আসে। তখন সে ওখানে এসে দেখতে পায় তার মা নিচে পড়ে আছে, আর তার পেটের মধ্যে অদ্ভুত একটা কিছু নড়াচড়া করছে। এরই মধ্যে আবার মলির জ্ঞান ফিরে আসে। তখন ইথান তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি ঠিক আছো? মলি বলে যে হ্যাঁ, আমি অ্যাবসলিউটলি ওকে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না বাবা।
এর পরের দিন মলি ইথানকে নিয়ে একটা জাদুঘরে যায়। সেখানে সে অন্যান্য বাচ্চাদের সঙ্গে অনেক মজা করে। আসলে সেখানে সব পাখি এবং প্রাণীগুলোর গ্রাফিক ইমেজ ছিল, তাই বাচ্চারা সবাই সেটা খুবই এনজয় করছিল। ঠিক তখনই শ্যাম আসে মলির সঙ্গে দেখা করতে। শ্যাম তাকে জানায় যে অ্যালেন কিন্তু আমার কাছে বারবার তোমার ফিজিক্যাল রিপোর্টগুলো দেখতে চাচ্ছে, আমি এখন কি করব বলো। তখন মলি তাকে বলে যে আমাকে আরেকটু সময় দাও, আমি সবকিছু সবার সামনে নিয়ে আসব। মলি তখন শ্যামকে আরও জানায় যে তুমি জানো আমি তোমার গার্ডেনে হারমোনকে দেখেছি, তার মানে সে যে মারা যায়নি। তখন শ্যাম তাকে বলে যে হারমোনের তো এমনি মানসিক সমস্যা ছিল, তার রিপোর্ট আমি নিজেই চেক করে দেখেছি, তার চলাফেরা অনেক অস্বাভাবিক ছিল, কিন্তু আমি ভয় পাচ্ছি তোমাকে নিয়ে। আমার মনে হচ্ছে হারমোনের সমস্যাগুলো তোমারও হতে পারে। কিন্তু মলি বলে যে না, আমি একদম ঠিক আছি, আর আমি আমার প্রেগন্যান্সিটা শিওর হওয়ার জন্য একটা আলট্রাসোনোগ্রাফি করতে চাই, কারণ আমি কাউকে বিশ্বাস করি না। শ্যাম তখন থেকে আশ্বস্ত করে যে ঠিক আছে, আমরা একটা গোপন জায়গায় গিয়ে তোমার আলট্রাসোনো করে দেখব। এদিকে ইথানকে আমরা একটা রোবটের সঙ্গে কথা বলতে দেখি। সে ওই রোবটের সঙ্গে মানুষের বিবর্তন নিয়েই কথা বলছিল। ওই রোবটটা তখন মানুষের বিবর্তন তথ্য নিয়ে তাকে সবকিছুই বুঝিয়ে দেয়, আর ইথানও এই বিষয়টা নিয়ে অনেক বেশি কৌতূহল দেখায়। তাই ইথান যখন তাকে এই বিষয় নিয়ে আরও কিছু জিজ্ঞাসা করতে যাবে, ঠিক তখনই মলি তাকে সেখান থেকে নিয়ে যায়। এদিকে তারা যতক্ষণ সময় পর্যন্ত ওই জাদুঘরে ছিল, হারমন উপর থেকে তাদের উপর নজর রাখছিল। এরপরে যখন মা আর ছেলে মিলে সেই জাদুঘর থেকে চলে যাচ্ছিল, তখন হারমন চলে যায় আবারও সেই স্পেসশিপের দিনগুলোর স্মৃতিতে। কেউ মনের মতো প্ল্যান্ট নিয়ে একটা এক্সপেরিমেন্ট করছিল স্পেসে। তখন হঠাৎ করেই কারেন্ট চলে যায়। এরপর সে মলির মতো যখন এই কারেন্ট চলে যাওয়ার কারণটা খুঁজতে যায়, তখন সে ওখানে তার মাকে দেখতে পায়, যে 30 বছর আগেই মারা গিয়েছিল। এত বছর পর তার মৃত মাকে দেখে তো সে পুরো হতবাক হয়ে যায়। এদিকে বর্তমান সময়ে মলি ইথানকে নিয়ে জনিসি ল্যাবে পৌঁছে যায়, কারণ হিরাকি তাকে দেখতে চেয়েছে। এরপর মলি চলে আসে ISEA এর সেই অফিসে এবং হারমোনের সমস্ত ফাইলগুলোকেই খুঁজে দেখতে শুরু করে। সে ওখানে তার সিসিটিভি ফুটেজগুলো চেক করছিল। তখন একটা ফুটেজে হারমোনকে দরজা আটকাতে দেখে। সে তখন আরও শুনতে পায় কেউ একজন এদিকে আসছে, তাই সে তখন ওই বিল্ডিং থেকেই পালিয়ে যায়। এরপর হারমোন তাকে একটা গাড়িতে তুলে নেয় এবং দূরে নিয়ে যায়, যেখানে সে বর্তমানে বসবাস করে। ওখানে পৌঁছানোর পর সে তার মহাকাশে ঘটে যাওয়ার সমস্ত অভিজ্ঞতাই মলির সঙ্গে শেয়ার করে, আর গল্প আবারও চলে আসে ফ্ল্যাশব্যাকে। তখন দেখা যায় যে মার্ক যেভাবে মলির শরীরকে আলতো করে টাচ করেছিল, ঠিক হারম্যানের মাও তার শরীরকে ওইভাবেই টাচ করছিল। তখন ওটা দেখে তো হারমোন অনেক বেশি হতাশ হয়ে যায়। তাই তখনই সে ওই পোর্টাল থেকে বেরিয়ে আসে, কিন্তু সে ভয় পাচ্ছিল যে তার মা তাকে হয়তো অনুসরণ করছে, আর তার ভয়টাই সত্যিতে পরিণত হয়, কারণ সে ওই স্পেসশিপের উপর যেখানে যাচ্ছিল তার মাও সেখানে চলে আসছিল। তাই অনেক কষ্টে সে তার মাকে স্পেসশিপ থেকে ধাক্কা দিয়ে মহাকাশেই ফেলে দেয়। এরপর এসে তার এই ঘটনা ISE এর অফিসে শেয়ার করে, কিন্তু সবাই তাকে বলে যে তার সিজোফ্রেনিয়া হয়েছে। মলি তখন বলে যে আমার সঙ্গে ঠিক একই জিনিস ঘটেছে, তবে এটা আমাদের তাদেরকে বিশ্বাস করানোর জন্য শক্ত কোনো প্রমাণের দরকার। এরপরে শ্যাম মলিকে নিয়ে একটা পশু চিকিৎসা কেন্দ্রে যায়, কারণ এখানেই লুকিয়ে লুকিয়ে সে তার আলট্রাসোনোগ্রাফিটা করতে পারবে, যা অন্য কেউ জানতে পারবে না। এরপর আলট্রাসোনোগ্রাফি করে জানা যায় যে মলি আসলে প্রেগন্যান্ট, মানে তার শরীরে 14 সপ্তাহের একটা ভ্রূণ দেখা যায়, আর বাচ্চাটা পুরোপুরি স্বাভাবিক এবং অনেক হেলদিও আছে। অন্যদিকে জন তো মলির সঙ্গে সে রোমান্টিক একটা লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টেই অপেক্ষা করছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পরও মলি যখন না আসে, তখন সে বুঝতে পারে যে মলি হয়তো এই ডেটটার কথা ভুলে গিয়েছে। এরপরে ওই দিন সন্ধ্যায় মলি তার প্রেগন্যান্সির ব্যাপারটা নিয়ে অ্যালেনের সঙ্গে সরাসরি কথা বলে। অ্যালেনকে সে জিজ্ঞাসা করে যে আসলে এইসব স্পেসিফ এর মধ্যে কিভাবে হচ্ছে, কিন্তু সে তার প্রশ্নের কোনো ঠিক ব্যাখ্যায় দেয় না। এরপর অ্যালেন চলে আসে হিরাকির কাছে আর এইসব বিষয় নিয়ে তাকে প্রশ্ন করতে শুরু করে। এদিকে মলি বাড়িতে ফিরে এসে রেস্টুরেন্টে না যেতে পেরে জনের কাছে অনেক ক্ষমা চায়। জন বুঝতে পারে যে মলির কিছু একটা হয়েছে, আর সে জনের কাছ থেকে সেটা ইচ্ছা করেই লুকিয়ে যাচ্ছে, কিন্তু সে এই বিষয়টা নিয়ে মলিকে কিছুই বলে না। এরপরের দিন সকালে দেখা যায় যে মলি সকালে জগিং করে বাসায় ফিরে এসে দেখে অ্যালেন তার জন্য অপেক্ষা করছে।
সে তাকে বলে যে তোমার শারীরিক চেক আপ করানোর জন্য কয়েকদিনের মধ্যেই তোমাকে ISEA-তে আসতে হবে। অ্যালেন তখন মলিকে বলে যে তোমাকে তোমার পুরো প্রেগন্যান্সির টাইমে আমাদের এজেন্সিতে এসেই থাকতে হবে, কারণ আর 5টা বাচ্চার মতো তোমার এই বাচ্চা কিন্তু স্বাভাবিক নয়। তাকে বিশেষ একটা হিমায়িত প্রসেসেই এই দুনিয়াতে আনতে হবে। কিন্তু মলি তো এরকম বন্দি অবস্থায় থাকতে পুরোপুরি অস্বীকার করে দেয়। এরপরে মলি চলে যায় হার্মদের বাড়িতে। আসলে সে তাকে এটা জিজ্ঞেস করতে গিয়েছে যে সেও স্পেসশিপ থেকে ফিরে আসার পর তাকেও এরকম কোনো টেস্ট করা লেগেছিল কিনা। কিন্তু হরমোনের বাসায় যাওয়ার পর সে তাকে কোথাও খুঁজে পায় না। কিন্তু তার বাসায় সে একটা অদ্ভুত রকম প্রতীক দেখতে পায়। এটা কিছুটা অ্যাপেলেনিয়ান গ্যাসকেটের মতো। ওই দিন সন্ধ্যায় জন মলির জন্মদিন উপলক্ষে একটা পার্টি থ্রো করে। আসলে মহাকাশে থাকাকালীন তো মলিন তার বার্থডেটা সেলিব্রেট করতে পারেনি। এই কারণেই জন এই বার্থডের প্রোগ্রামটা রেখেছে। এই পার্টিতে তাদের পরিচিত রিলেটিভ ফ্রেন্ডস সবাই এসেছে। কিন্তু মলি তো সব থেকে অবাক হয় মার্কের ভাই টিমকে দেখে। তারা একে অপরকে দেখে জড়িয়ে ধরে, কারণ মার্ক মারা যাওয়ার অনেক দিন পর তারা দেখা করছে। আসলে মার্ক মারা গেলে তার ভাই টিম এবং মলি অনেক কষ্ট পেয়েছিল। ঠিক তখনই আবার ওই পার্টিতে শ্যাম চলে আসে এবং মলিকে ঘরে নিয়ে যায় একটি DNA পরীক্ষা করার জন্য। সে মলির শরীর থেকে রক্তের স্যাম্পল নিয়ে নেয়। ঠিক তখনই আবার জনের বাড়িতে পার্টি চলাকালীন সময় কারেন্ট চলে যায়। তাই জন চলে যায় জেনারেটরটা অন করতে। সেখানে সে একটা কার্টুন দেখতে পায়, কিন্তু ওই কার্টুনের মধ্যে এমন কিছু একটা আছে যেটা নড়ছিল। এরপর সে যখন ওটা উঠিয়ে দেখতে যায় তখন সেখান থেকে একটা পাখি উড়ে বেরিয়ে যায়। এটা দেখে তো জন অনেক বিরক্ত হয়ে যায় আর ইথানকে এই ধরনের কাজ করার জন্য অনেক বকাবকি করে। সে ইথানকে বলে যে তুমি জানো এইগুলো করা একদম ঠিক না। আমি যেন তোমাকে এরকম কোনো কাজ আর করতে না দেখি। আর তোমাকে না বলেছি তুমি আমার কাছ থেকে কিছু লুকাবে না। তখন ইথান তাকে বলে যে আমি তোমার কাছ থেকে একা কিছু লুকায় না, মাও তো লুকায়। এরপরে জন মলির সঙ্গে এই বিষয়ে সরাসরি কথা বলে। তখন মলি তাকে সব বিষয়টাই খুলে বলে। সে বলে যে আমি যখন মহাকাশে ছিলাম তখন ISEA আমার কোনো রকম স্মৃতি ছাড়াই আমার উপর একটা এক্সপেরিমেন্ট চালায়, যার কারণে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। এটা শুনে তো জন পুরোপুরি হতবাক হয়ে যায়, কিন্তু তাও জন তাকে বলে কোনো প্রবলেম নেই, আমরা এর সত্য ঘটনা উদ্ঘাটন করবই, তবে আমাদের পার্টি উপভোগ করা উচিত, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। এরপর মলি যখন তার জন্য তৈরি করা জন এবং ইথানের স্পেশাল ভিডিও মেসেজটা দেখতে পায় সে তো অনেক খুশি হয়ে যায়। সে নিজে অনেক স্পেশাল ফিল করে। অথচ ইথান কিন্তু তাদের বায়োলজিক্যাল ছেলে নয়, এমনকি সে তো কোনো মানুষই নয়, সে তো একটা রোবট। তাও যে তার মলির জন্য এতটা মায়া, এটা দেখে আসলেই মনে মনে অনেক খুশি হয়ে যায়। এর কয়েক ঘন্টা পর পার্টি শেষ হয়ে যায় এবং মলি সেখানে উপস্থিত সবাইকে পার্টিতে কষ্ট করে আসার জন্য অনেক ধন্যবাদ জানায়। এরপর সবাই যখন সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন সে টিমের নাম ধরে ডাকতে শুরু করে। জন এটা দেখে বলে যে তুমি কাকে ডাকছো, সে তো এখানে নেই। মলি তখন বলে যে কই নেই, সে তো এখানেই ছিল, দাঁড়াও আমি খুঁজে দেখছি। কিন্তু মলিও তখন সেই পার্টিতে কোথাও খুঁজে পায় না। এরপর সে তাদের সেই গ্রুপ ফটোটা জনকে দেখাতে চায়, যেটা সে একটু আগেই তুলেছিল, কিন্তু এই গ্রুপ ফটোতেও টিমকে দেখতে পায় না। আর অবশেষে বুঝতে পারে যে জন সত্য কথা বলেছে, সে আসলে সবকিছু হ্যালুসিনেট করছে। তাই এইবার সে ফাইনালি ডিসিশন নিয়েই নেয় যে কোয়ারেন্টাইনে থাকবে, অর্থাৎ সেই ICA এর অফিসে বেশ কিছুদিন বন্দি থাকবে। এর কিছুক্ষণ পর মলিকে নিতে অ্যালেন গাড়ি নিয়ে চলে আসে। সেও ব্যাগ গুছিয়ে এই গাড়িতে করে রওনা দেয়। অন্যদিকে শ্যাম তো সেই ডিএনএটা পরীক্ষা করার জন্য ল্যাবের দিকে যায়, কিন্তু ওখানকার নিরাপত্তা কর্মী তাকে আর ভিতরে প্রবেশ করতে দেয় না, বলে এখান থেকে রাসায়নিক দ্রব্য বাইরে লিক হচ্ছে। কিন্তু শ্যাম তো অন্য একটা হলওয়ে দিয়ে ল্যাবের মধ্যে ঢুকে পড়ে। আর তখন সে দেখতে পায় যে ISEA টিম তাদের সমস্ত জিনিস সরিয়ে নিচ্ছে। তখনই শ্যাম মলিকে তার বাড়িতে ডাকে, কিন্তু জন বলে যে অ্যালেন তাকে একটু আগেই বাড়ি থেকে নিয়ে গিয়েছে। এটা শুনে শ্যাম দ্রুতই মলিকে টেক্সট করা শুরু করে যে যত দ্রুত সম্ভব অ্যালেনের গাড়ি থেকে নেমে যাও। এই মেসেজটা পাওয়ার পর তো মলি তার বিপদ টের পেয়ে যায়, আর তাই তখনই সে গাড়ি থেকে লাফ দিয়ে বাইরে বেরিয়ে আসে আর সেখান থেকে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সৌভাগ্যবশত ওই রাস্তায় তার জনের সঙ্গে দেখা হয়ে যায়, কারণ জন ও মলিকে নিয়ে টেনশন করছিল, তাই সে তাকে খুঁজতে রাস্তায় বেরিয়ে এসেছে।
এরপর গল্পের একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই আইএসই এর একটি দল মলির বাড়িতে তাকে খুঁজতে এসেছে, কিন্তু বাড়িতে আসার পর তারা মলিকে কোথাও খুঁজে পায় না। অর্থাৎ বুঝতেই পারছেন জন মলিকে নিয়ে অন্য কোথাও চলে গিয়েছে। আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সিনে গল্পের সাথেই থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।